ভৌতিক ছায়া। আমার নাম সায়ন। আমি নূরপুর গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। নূরপুর অনেকটা ছবির মতো, চারদিকে সবুজ ক্ষেত, মাঝখানে একটা ছোট্ট নদী, আর গ্রামের শেষ প্রান্তে এক বিশাল পুরনো জমিদার বাড়ি। কিন্তু গ্রামটা যেমন শান্ত, তেমনই তার গল্পগুলো ভয়াবহ। আমাদের বাড়ির পেছনে একটা পুরনো আম গাছ আছে। গাছটা দেখতে বেশ সাধারণ, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক রহস্য। বড়রা বলে রাতে নাকি ওই গাছের নিচে কিছু দেখা যায়, একটা ছায়া, যা কখনো মানুষের মতো, কখনো অন্য রকম। ছোটবেলায় মা বলতেন, সায়েন, ওই গাছের কাছে রাতে যাস না। জানি না কি আছে, কিন্তু ভালো কিছু নয়। আমি মায়ের কথা মেনে চলতাম। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কৌতূহল বেড়েছে। একদিন পূর্ণিমার রাত, আকাশ পরিষ্কার, চারপাশ যেন রূপলি আলোয় ঢেকে গেছে। আমি আর আমার 3 ভাই, রুদ্র, অনিশ আর অয়ন, সিদ্ধান্ত নিলাম গাছের রহস্য উদ্ঘাটন করব। রাত 1-2টা নাগাদ আমরা বাড়ি থেকে বের হলাম। সবাই হাতে টর্চ নিয়ে এগিয়ে চললাম। চারপাশে গাছে গাছে ঝিঝি পোকার শব্দ, আর দূরে শেয়ালের ডাক। আমরা গাছটার কাছে পৌঁছালাম। প্রথমে মনে হলো সব ঠিকঠাক, কিন্তু আচমকাই টর্চের আলোয় গাছের নিচে একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা কেমন ছিল? ছায়াটা পুরোপুরি মানুষের মতো, কিন্তু মুখের কোনো চিহ্ন নেই। তার হাত দুটো যেন অস্বাভাবিক লম্বা, শরীর থেকে একটু আলাদা। আমরা সবাই থমকে গেলাম। টর্চের আলো পড়তেই ছায়াটা ধীরে ধীরে ঘুরল। মনে হলো সে আমাদের কিছু বলতে চায়। আমাদের ভয় ততক্ষণে আতঙ্কে রূপ নিয়েছে। আমি ফিসফিস করে বললাম, চলো ফিরে যাই। এটা ঠিক নেই। কিন্তু রুদ্র বলল, না, এতদূর এসেছি, রহস্যটা জানতেই হবে। অয়ন সাহস করে গাছের দিকে কয়েক কদম এগিয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কোনো অদৃশ্য হাত তাকে ঠেলে সরিয়ে দিল। অয়ন চিৎকার করে পড়ে গেল। আমরা দৌড়ে তাকে ধরলাম। এখান থেকে চলো, কিছু একটা ভুল আছে, অয়ন কাঁপতে কাঁপতে বলল। গাছের নিচে অদ্ভুত খোঁজ। আমরা যখন ফিরতে যাচ্ছি, হঠাৎ গাছের নিচে একটা পুরনো কবরের মতো দেখতে পেলাম। মাটি একটু খোঁড়া, আর তার মধ্যে একটা লাল রঙের কিছু যেন উকি দিচ্ছে। রুদ্র বলল, এই জিনিসটা কি? আমি লাঠি দিয়ে সেটা খুঁড়লাম। আর ঠিক তখনই একটা বিকট গন্ধ নাকে এলো। লাল জিনিসটা ছিল একটা পূর্ণ, রক্তে মাখা শাড়ির টুকরো। শাড়ির সঙ্গে জড়ানো ছিল একটা ছোট মাটির পুতুল। পুতুলটার মুখে কোনো চোখ, নাক বা মুখ ছিল না। গল্পের পুরনো ইতিহাস। আমার দাদু বলতেন, সেই জমিদার বাড়ির শেষ জমিদারের স্ত্রীকে নাকি অন্যায়ভাবে এই গাছের নিচে হত্যা করা হয়েছিল। তারপরে থেকেই এই গাছ অভিশপ্ত হয়ে পড়ে। কেউ কেউ বলে সেই স্ত্রী আত্মহত্যা করেন, কেউ বলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ছায়াটা কি সেই জমিদার বাড়ির স্ত্রীর, নাকি এটা অন্য কিছু? আমরা লাল শাড়ির টুকরো আর মাটির পুতুল হাতে তুলে নিয়ে ফিরে আসি। সবাই কিছুটা হতবাক, কিছুটা আতঙ্কিত। কিভাবে এগুলোর সঙ্গে ওই ছায়ার সম্পর্ক, বুঝতে পারছিলাম না। অয়ন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে পুরো পথে এক কথাও বলেনি। বাড়ি ফিরে আমরা চুপচাপ বসে থাকি। হঠাৎ রুদ্র বলে, শাড়িটা আর পুতুলটা দেখে তো মনে হচ্ছে এটার সঙ্গে কোনো পুরনো কাহিনী জড়িত। আমরা দাদুর কাছে জিজ্ঞেস করতে পারি, উনি অনেক কিছু জানেন। পরদিন সকালে আমরা দাদুর কাছে গেলাম। তিনি লাঠি হাতে উঠানে বসেছিলেন। আমরা ঘটনাটা খুলে বললাম এবং পুতুল আর শাড়িটা দেখালাম। দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম এই গাছের নিচে একদিন না একদিন কেউ কিছু খুঁজে পাবে। তোমাদের বলেছিলাম ওদিকে যেও না। শোনো, এখন তোমাদের পুরো কাহিনী জানাই গি। পুরনো কাহিনী। দাদু বলতে শুরু করলেন, এটা অনেক দিনের আগের কথা। এই গ্রামের জমিদার বাবুর অত্যাচারের শেষ ছিল না। তার স্ত্রী ছিলেন খুব শান্ত আর মায়াবতী। গ্রামের লোকেরা বলত জমিদার তাকে অত্যন্ত নির্যাতন করতেন। একদিন সে লোকচক্ষুর অন্তরালে কোথাও হারিয়ে যায়। কেউ বলে তাকে হত্যা করা হয়েছে, কেউ বলে সে আত্মহত্যা করেছে। কিন্তু তার হারিয়ে যাওয়ার কয়েকদিন পর থেকেই এই গাছের নিচে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অনেকেই বলেছে তারা রাতে একটা ছায়া দেখতে পেয়েছে, যা কখনো কারো দিকে তাকায়, কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনেকে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে গি। দাদু থেমে গেলেন। তার মুখে চিন্তার ছাপ।
তোমরা যা পেয়েছ সেটা সেই মহিলার স্মৃতির কিছু অংশ। শাড়িটা আর পুতুলটা তার খুব প্রিয় ছিল। সম্ভবত এই গাছের নিচেই তাকে কবর দেওয়া হয়েছিল গে। আমরা শিউরে উঠলাম। এই গাছের নিচে একটা কবর। এবং সেই কবরের মালিক কি এখনও শান্তি খুঁজছে? রাতের অভিশাপ। পরের রাতে কিছু একটা অস্বাভাবিক ঘটল। আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল। দরজার বাইরে থেকে শো শো শব্দ আসছে, যেন বাতাসের সঙ্গে কারো কান্নার আওয়াজ। আমি বাইরে তাকালাম। আশ্চর্যের বিষয়, সেই আমগাছটা অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে, আর গাছের নিচে আবার সেই ছায়াটা। এবার ছায়াটা আগের চেয়ে স্পষ্ট। তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। আমি ভয়ে জমে গেলাম। ছায়াটা যেন ধীরে ধীরে আমার দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন সে কিছু বলতে চাইছে। আমি চিৎকার করে উঠলাম। এই চিৎকারে সবাই জেগে গেল। আমরা সবাই মিলে জানালার কাছে গেলাম, কিন্তু তখন ছায়াটা আর নেই। তবে গাছের নিচে লাল আলো ঝিলমিল করছে। রুদ্র বলল, আমার মনে হয় সে আমাদের সাহায্য চাইছে গি। গোপন বইয়ের সন্ধান। আমরা ঠিক করলাম রহস্যটা উদ্ঘাটন করতেই হবে। পরদিন সকালে গ্রামের পুরনো লাইব্রেরিতে গেলাম। সেখানে জমিদার বাড়ির ইতিহাস নিয়ে কিছু পুরনো নথি আছে। নথিগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা অদ্ভুত জিনিস পেলাম। একটা ধুলো জমা বইতে জমিদারের স্ত্রীর লেখা একটা ডায়েরি পাওয়া গেল। তার কিছু পাতা মুছে গিয়েছিল, কিন্তু যেটুকু পড়া গেল সেটা আমাদের রক্ত হিম করে দিল। তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুত। আমার স্বামী আমাকে ক্ষমা করবে না। আমি জানি আমার আত্মা এই গাছের সঙ্গে জড়িয়ে থাকবে। কেউ যদি আমার শান্তি চায়, তাকে আমার সন্তানের খোঁজ করতে হবে। সে আমার শেষ চিহ্ন। ডায়েরির এই লেখাটা দেখে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। জমিদারের স্ত্রী কি বলছেন? তার সন্তান কোথায়? ডায়েরির লেখাগুলো পড়ার পর থেকেই আমাদের চারপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। মনে হচ্ছিল যেন সেই ছায়া আমাদের ওপর নজর রাখছে। গাছের নিচে আগুনের আভাস। এক রাতে হঠাৎ রুদ্রের চিৎকারে সবার ঘুম ভাঙল। আমরা ছুটে গিয়ে দেখলাম সে ঘরের মেঝেতে পড়ে কাঁপছে। তার চোখ ফোলা, মুখে আতঙ্কের ছাপ। আমি তাকে ধরে তুললাম। কি হয়েছে রুদ্র? সে কাঁপা গলায় বলল, আমগাছের নিচে আগুন জ্বলছে। আমি জানালা দিয়ে স্পষ্ট দেখেছি। কিন্তু কোনো আওয়াজ নেই, শুধু আগুনের আভাই। আমরা জানালার কাছে গিয়ে তাকালাম। অবাক হয়ে দেখলাম সত্যি গাছের নিচে একটা লালচে আলো জ্বলছে। আগুন নয়, কিন্তু ঠিক যেন আগুনের মতো একটা আভা। ওখানে আবার কি হয়েছে? অনিশ বলল। আমরা এখনই খুঁজে বের করব, অয়ন বলল সাহস করে। আমরা চারজন টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। গাছের কাছে পৌঁছানোর আগেই একটা ঠান্ডা বাতাস আমাদের ঘিরে ধরল। গা ছমছমে অনুভূতি হচ্ছিল। যত কাছে গেলাম ততই সেই লাল আভা উজ্জ্বল হতে থাকল। ছায়ার সরাসরি মুখোমুখি। গাছের নিচে পৌঁছে আমরা চমকে উঠলাম। লাল আভা ঠিক গাছের নিচেই জ্বলছে। আর সেই ছায়া। এবার ছায়াটা পুরোপুরি স্পষ্ট। তার মাথা একটু নিচু, হাতগুলো মাটির দিকে প্রসারিত। তুমি কে? রুদ্র সাহস করে বলল। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকে তাকাল। এবার তার চোখ স্পষ্ট দেখা গেল, তীব্র লাল আলো যেন তার চোখ থেকে বেরোচ্ছে। আমরা সবাই একসঙ্গে কয়েক কদম পিছিয়ে গেলাম। আমার মনে হল ছায়াটা কিছু বলতে চাইছে। ঠিক তখনই একটা ফিসফিসে শব্দ কানে এলো, আমাকে সাহায্য করো। আমার শান্তি চাও। আমরা সবাই চমকে উঠলাম। এটা সত্যি শুনলাম নাকি আমাদের কল্পনা? তোমার শান্তি চাই, কিন্তু কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। ছায়াটা আমাদের দিকে হাত বাড়িয়ে দেখাল। গাছের নিচে যে কবরটা আমরা আগের রাতে দেখেছিলাম, সেই কবরের দিকেই সে নির্দেশ করছিল। সত্য খুঁজে বের করো। ফিসফিসে আওয়াজ আসতেই ছায়াটা মিলিয়ে গেল। কবর খোঁড়া এবং ভয়াবহ আবিষ্কার। আমরা সবাই মিলে ঠিক করলাম কবরটা খুঁড়ে দেখতেই হবে। পরের দিন সকালে আমরা স্পেড নিয়ে কবর খুঁড়তে শুরু করলাম। মাটি একটু নরম ছিল। কিছুক্ষণ পর আমরা একটা কাঠের বাক্স পেলাম। বাক্সটা খুলতেই হাডগোডের সঙ্গে একটা পুরনো সোনার লকেট পাওয়া গেল। লকেটটা জমিদারের স্ত্রীর ছবি ছিল। কিন্তু লকেটের পেছনে একটা নাম লেখা, অর্পণ গি। অর্পণ? এটা কার নাম? অয় জিজ্ঞেস করল। আমার মনে হচ্ছে এটাই সেই সন্তানের নাম যার কথা ডায়েরিতে লেখা ছিল, আমি বললাম। আমাদের কৌতূহল আরও বেড়ে গেল। লকেটটা হাতে নিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম।
কিন্তু তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হল। অদ্ভুত ঘটনাগুলোর শুরু। লকেটটা বাড়িতে আনার পর থেকেই মনে হচ্ছিল কেউ আমাদের ঘরে ঘুরে বেড়াচ্ছে। দরজা জানালা বন্ধ থাকলেও বাতাসে চাপা শ্বাস নেওয়ার শব্দ পাওয়া যাচ্ছিল। রাতের বেলা ঘুমানোর সময় মনে হতো কেউ যেন বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এক রাতে আমি লকেটটা টেবিলে রেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে চোখ খুলে দেখি লকেটটা বাতাসে ভাসছে। ভয়ে আমি চিৎকার করে উঠলাম। সবাই দৌড়ে এল। লকেটটা ততক্ষণে মেঝেতে পড়েছিল। রুদ্র বলল, আমাদের মনে হয় এই লকেটের সঙ্গে কোনো অতৃপ্ত আত্মা জড়িয়ে আছে। এটা থেকে মুক্তি পাওয়া দরকার। পুরোহিতের সাহায্য নেওয়া। আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের পুরোহিতের কাছে যাব। পরদিন সকালে আমরা লকেটটা নিয়ে তার কাছে গেলাম। সব ঘটনা শুনে তিনি বললেন, এই আত্মা তোমাদের ক্ষতি করতে চায় না। সে শুধু তার সন্তানের খবর জানতে চায়। তোমাদের তার অতীতের সত্য খুঁজে বের করতে হবে। পুরোহিত আমাদের জমিদার বাড়ির পুরনো রেকর্ড ঘাঁটতে বললেন। নতুন রহস্যের সন্ধান। জমিদার বাড়ির পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে আমরা জানতে পারি জমিদারের স্ত্রী সত্যিই এক সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু সন্তানটি হারিয়ে গিয়েছিল। কেউ জানত না সে কোথায় গেছে। আর সেই সন্তান অর্পণই কি এই রহস্যের চাবিকাঠি? এখন আমাদের সামনে নতুন মিশন, অর্পণের খবর খুঁজে বের করা। জমিদারের স্ত্রীর সন্তানের নাম অর্পণ কি জানার পর আমরা ঠিক করলাম তার নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতেই হবে। পুরোহিত বলেছিলেন, সত্য উদ্ঘাটন না হলে আত্মাটি শান্তি পাবে না। অর্পণের খোঁজ। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হরিদাদুর কাছে গেলাম। তিনি অনেক ইতিহাস জানতেন। আমাদের কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। অর্পণকে জমিদার বাড়ি থেকে গোপনে সরিয়ে ফেলা হয়েছিল। জমিদারের এক সেবক রামলাল তাকে বাঁচানোর জন্য নিয়ে পালিয়েছিল। শুনেছিলাম তারা পাশের গ্রাম পলাশপুরে গিয়ে লুকিয়েছিল। কিন্তু তারপর কি হয়েছে তা আর কেউ জানে না। পলাশপুরের কথা শুনে আমরা দেরি না করে সেখানে যাই। গ্রামের লোকজন অনেক তথ্য দিল। জানা গেল রামলাল ও অর্পণ এক ঝড়ের রাতে মারা যায়। তাদের মৃতদেহ গ্রামের নদীর ধারে পাওয়া গিয়েছিল। এতদিন ধরে জমিদারের স্ত্রী এই কারণেই শান্তি পাচ্ছিলেন না, তার সন্তানের করুণ পরিণতি তিনি জানতেন না। শেষবারের মতো ছায়ার মুখোমুখি আমরা আমগাছের নিচে ফিরে এলাম। রাত্রি তখন গভীর। পূর্ণিমার আলো গাছটাকে আরও রহস্যময় করে তুলেছিল। আমরা সেই লকেটটা নিয়ে গাছের নিচে রাখলাম। তোমার সন্তানের সত্য আমরা জেনেছি। সে শান্তি পেয়েছে, আমি বললাম। এক মুহূর্তের নীরবতা। তারপর হালকা বাতাস বয়ে গেল। সেই ছায়াটা আবার আবির্ভূত হল। এবার সে আগের মতো ভয়ঙ্কর নয়। তার চোখে যেন এক ধরনের কৃতজ্ঞতা। ছায়াটা ধীরে ধীরে লকেটের দিকে এগিয়ে গেল। লকেটটা তুলে ধরল, আর তারপর মাটির ওপর ধীরে ধীরে মিশে গেল। হঠাৎ করে চারপাশের পরিবেশ বদলে গেল। গাছের নিচের লালচে আলো নিভে গেল, আর সেই ভৌতিক অনুভূতিটা যেন পুরোপুরি মুছে গেল। শেষমেশ শান্তি। পরের দিন সকালে আমরা গাছের নিচে গিয়ে দেখি কবরটা আর নেই। মাটি পুরো সমান হয়ে গেছে, যেন কিছুই কখনো ছিল না। পুরোহিত বললেন, আত্মা তার সন্তানের খবর পেয়েছে। এখন সে শান্তি পেয়েছে। আমরা জানতাম এই অভিজ্ঞতা আমাদের জীবনের চিরকালীন স্মৃতি হয়ে থাকবে। সেই থেকে আর কখনো সেই আমগাছের নিচে কোনো ছায়া দেখা যায়নি। উপসংহার। জীবনের অনেক রহস্য আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। সবকিছু বোঝা বা সমাধান করা সম্ভব নয়। তবে ভালোবাসা আর শান্তি যে আত্মাকে মুক্তি দিতে পারে, সেটাই প্রমাণ করল এই ঘটনা। গ্রামের সেই ভৌতিক ছায়া আজ শুধুই একটি গল্প, কিন্তু আমাদের কাছে এটি এক চিরন্তন স্মৃতি।